Every scam starts with the thing that is trust, and maximum investor losses not because of bad luck, but because they missed the important hidden sign. Today, I will show you how to protect your hard-earned money by spotting the fraud companies before it's going too late. ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে অনেকের যে রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে কিভাবে একটা ফ্রড কোম্পানিকে আমরা দেখতে পারবো স্যার, এবং কিভাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। এই কোশ্চেনটা ছিল প্রথম একটা ভিডিও আমরা এনেছিলাম, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। সেখানে আমরা বলেছিলাম যে কিভাবে এগোতে হবে, নিজেকে কিভাবে তৈরি করতে হবে। তার পার্ট ছিল একটা পার্ট কিভাবে আমরা অ্যানুয়াল রিপোর্ট পড়বো। সেখানে একটা পোর্শন ছিল, সেখানে অনেকে জিজ্ঞেস করেছিল ফ্রড কোম্পানি কিভাবে বলবো। আজকে কিন্তু সেই ফ্রড কোম্পানিকে নিয়ে আমরা আসবো। তো আসা যাক। আসার আগে সব নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে শুরু করতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। এইটা বলার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা দারুণ রয়েছে, সেখানে অনেকে জয়েন করেছে এবং অনেকে হেল্প করছো। তাদের মধ্যে যেরকম সুমন রয়েছে সেরকম কিন্তু গোবিন্দ রয়েছে, এবং সেখানে অচিন্ত রয়েছে, এবং সেখানে আরো অনেকে যারা হেল্প করছো। আমার পক্ষে এদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, সেজন্য ধন্যবাদ দিচ্ছি না, কিন্তু ভবিষ্যতে একটা রাখছি যে চলেছি। সেটা তোমাদের কিরকম মনে হয় যে যারা এরকম ভাবে হোয়াটসঅ্যাপে হেল্প করছে তাদেরকে যদি কোনোভাবে আমরা একটা গিফট দিতে পারি, কোনোভাবে একটা সাহায্য করতে পারি তাদেরকে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে এবং তারাও খুব মোটিভেট হবে। তোমার এর সময় কি আমাকে কমেন্ট করে জানিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো স্টককে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। আমি সৌম্য। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। আজকে যে পয়েন্ট, ওয়ার্নিং সাইন ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কিন্তু ওয়ার্নিং সাইন গুলো আমাদেরকে দেখিয়ে দেয়। কিরকম ভাবে আমরা দেখতে পারবো? ফার্স্ট ওয়ান, কিওয়ার্ড পয়েন্ট, আনইউজুয়াল রেভিনিউ গ্রোথ। হঠাৎ করে যদি দেখতে পারি প্রফিটেবিলিটি প্রচুর বেড়ে গেল, তাহলে এক নাম্বার। নাম্বার টু, হিউজ প্রফিট বাট এর সঙ্গে সঙ্গে ইনক্রিজিং ডেপ্টও বাড়তে চলেছে, প্রচুর ঋণও বাড়ছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার থ্রি, ভেরি হাই অর লো ট্যাক্স পেমেন্ট। এটা দিয়ে কিন্তু ধরা যায় প্রচুর ট্যাক্স পেমেন্ট করছে বা খুব কম ট্যাক্স পেমেন্ট করছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সব সময় মনে রাখবে একটা কথা, অলওয়েজ রিমেম্বার, ক্যাশ ইজ দ্য অনলি ট্রুথ অ্যান্ড প্রফিট ইজ দ্য ওপিনিয়ন। রাইট? আজকে কোম্পানিটার মধ্যে বেশ কিছু ফ্রড জিনিস দেখাবো, দেখলে বুঝতে পারবে যে কোম্পানি 10,000 11,000% রিটার্ন দিয়েছিল, শুধু এইটুকুর মধ্যে প্রায় 6,000% রিটার্ন দিয়েছে 21 থেকে 24 সালের মধ্যে। কিন্তু সেই কোম্পানি কতটা ফ্রড করলো সেটা কিন্তু আপনার দেখার জন্য ব্যাপারটা দেখার। সেই কোম্পানি প্রায় 90% ডাউন হয়ে গেল, কোম্পানিটা পুরো 92%, 92, 91.80, 92 পয়েন্ট সামথিং হচ্ছে এক্সাক্ট ফিগার, 90% অ্যাবভ কিন্তু ডাউন হয়ে গেল কোম্পানিটা। ইয়েস, 92.90%। কত সাংঘাতিকভাবে একটা ফ্রড করেছিল, যে কারণের জন্য কোম্পানিটা কিন্তু কোথা থেকে কোথায় উঠলো, তারপরে কি কতখানি ভাবে এরাকে পাম্প অ্যান্ড ডাম্প প্রসেস ইউজ করলো, বেশ কিছু কোম্পানিকে সাহায্য নিল, যেসব কোম্পানিগুলো সাহায্য করলো এদেরকে করে দামটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিল। বাড়িয়ে দিয়ে যে কোম্পানিটার ছিল এক সময় 101 টাকা, এক সময় 24 টাকা, সেটা 1000 টাকার উপরে 1200-1300 টাকা চলে গেল কোম্পানিটা। আজ সে কোম্পানি কোথায় 91 টাকা চলে এসছে। এর মধ্যে কি করলো, অসৎ প্রমোটারের কারণের জন্য কোম্পানিটা কিন্তু পুরোপুরি হ্যাং হয়ে গেল। আমি আজকের যে এক্সাম্পল দিতে চলেছি সেখানে সমস্তগুলো হাতে ধরে দেখাতে চলেছি কিভাবে একটা কোম্পানি ফ্রড করে। এরকম অজস্র কোম্পানি আছে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা বুঝতে পারবেন যে এইসব কোম্পানিগুলোতে আলটিমেটলি ইনভেস্ট করা মানে নিজেকে শেষ করে দেওয়া। তারই একটা কিন্তু বিশাল বড় উদাহরণ দিতে চলেছি আজকে। তো চলুন একটা সেকেন্ড পয়েন্টের দিকে যাওয়া যাক, সময় নষ্ট না করে চলে আসি। সেটা হচ্ছে আনইউজুয়াল রেভিনিউ গ্রোথ। আনইউজুয়াল রেভিনিউ গ্রোথ মানে অস্বাভাবিক ব্যাপার দেখতে পারবেন। চলা যাক। প্রথমে বলতে চাইছি, জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার জন্য বলছি এখানে, সুতরাং কোনো নাম দেওয়া দরকার নেই, কিন্তু নাম নিয়ে চিন্তা ভাবনা করা দরকার নেই। আমাদের চিন্তা ভাবনা এরকম অজস্র কোম্পানি লুকিয়ে আছে যেগুলো আমাদের কিন্তু যখন তখন ক্ষতি করে দিতে পারে। এটা খুব সহজ ব্যাপার, দেখলে ভালো হয়। 62 কোটি টাকা ছিল যে কোম্পানিটা, হঠাৎ করে সে কোম্পানি কি করে 963 কোটিতে চলে গেল, এবং রেভিনিউ গ্রোথ শুধু লাস্ট এক বছরের মধ্যে ছিল 398 কোটি, সেটা থেকে জাম্প করে প্রায় 3 গুণ বেড়ে গেল 963 কোটি। অর্থাৎ 2024 সালে যারা এই কোম্পানিটাতে দেখেছে সে সময় তারা চমকে গেছে এর হঠাৎ করে এত গ্রোথ। তো একটুখানি কল্পনা করা উচিত, আপনার চিন্তা ভাবনা করা উচিত, হঠাৎ করে একটা 69 কোটি বা একটা 81 কোটি থাকা কোম্পানিটা কি করে তার 10 গুণ বেশি হয়ে গেল কয়েকটা বছরের মধ্যে। এই ধরনের আনইউজুয়াল রেভিনিউ গ্রোথ যেখানে দেখবেন সেখানে বুঝুন ফাইন্যান্সিয়াল কোনো ফ্রডের ব্যাপার আছে, নাহলে সব নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে। আসা যাক পরবর্তী ক্ষেত্রে, আমরা সেকেন্ড পয়েন্ট দেখবো। হিউজ প্রফিট দেখাচ্ছে কিন্তু ডেপ্টের পরিমাণও কিন্তু প্রচুর বেড়ে গেছে। আমি কোম্পানিকে দেখাবো অপারেটিং প্রফিট মার্জিন বলে
শুধু নয়, নেট প্রফিট দেখাবো। কোম্পানির নেট প্রফিট যেখানে 2 কোটি টাকা ছিল সেখান থেকে 53 কোটি চলে এলো কয়েকটা বছরের মধ্যে। লাস্ট যদি 1 বছরে দেখি 23 কোটি থেকে 53 কোটি চলে এলো। এত বড় হিউজ একটা যে প্রফিট দেখাচ্ছে, এই হিউজ প্রফিট দেখানোটা কি করে সম্ভব হয়? এবারে আসছি তৃতীয় ব্যাপার, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই প্রফিট তো বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কি করে ধার বাড়ে। একটা লোকের প্রফিট যদি বাড়ে তার সঙ্গে ধার কি করে বাড়ে। এদের যে প্লেজ প্রচুর পরিমাণে করে রেখেছে এবং যে ঋণের পরিমাণ সেটাও কিন্তু প্রচুর রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও দেখলে বোঝা যাবে 2.33, মানে 1 এর কম, লেস দ্যান 1 হচ্ছে এক্সাক্ট ফিগার, সেখানে 2.33 চলে আসছে। এগুলো সবই কিন্তু খুব নেগেটিভ পয়েন্টের দিকে লক্ষ্য করে। আসা যাক পয়েন্ট গভর্নেন্স রেড ফ্ল্যাগস, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তার প্রথম 1 নাম্বার পয়েন্ট এ কে বলবো কি পয়েন্ট, সে পয়েন্টটা হচ্ছে হঠাৎ করে যদি দেখতে পারো প্রমোটাররা প্রচুর পরিমাণে প্লেজ করা শুরু করে দিয়েছে। দ্যাট মিনস প্রমোটার আর প্লেজিং ইন হিউজ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হতে পারে অল্প বিস্তর প্লেজ করতে পারে, কিন্তু প্রচুর প্লেজিং করছে এবং সঙ্গে সঙ্গে তারা তাদের স্টেকটাকে লুজ করে যাচ্ছে, সেল করে যাচ্ছে সমানে স্টেক, এবং সেটা রিটেলাররা কিনে চলেছে। সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দেয়ার এনি রিলেটেড পার্টি ট্রানজাকশন, অর্থাৎ এমন কোনো ঘটনা কি ঘটছে যে কোম্পানিটা নিজে বেনামে জিনিসপত্র কিনে চলেছে। সল ইঞ্জিনিয়ারিংকে দেখেছি, সেখানে কিরম ভাবে কোম্পানিটা প্রথমে গো অটোতে কিনছে, গো অটো থেকে অর্ডার দিচ্ছে, সেই দিনে রাতারাতি সেই দিনই সেই গো অটো থেকে 50 কোটি টাকার বিলটা থেকে ট্রান্সফার হয়ে চলে যায়। সেই টাকাটা কিন্তু ওদেরই একটা কোম্পানি ক্যাপ ব্রিজে, এবং সেখান থেকে কিভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে তাদের বিভিন্ন রকম বড় বড় দামি ফ্ল্যাট, ডিএলএফ এর ক্যামেলিয়াতে ফ্ল্যাট, গোল্ড জুয়েলারি এটসেট্রা এটসেট্রা। তো এইগুলো কিন্তু আমাদের রিলেটেড পার্টি ট্রানজাকশনকে বলছি। ঘটনাগুলি ঘটছে যে কোম্পানি তার রেজাল্ট বের করতে দেরি করে দিচ্ছে, কোম্পানি ডিলেজ ইন দেয়ার রেজাল্টস, এবং নট অনলি দ্যাট ইনভেস্টরদের বিভিন্ন কোয়ারিগুলোর উত্তর দিচ্ছে না। এরকম ঘটনা কি ঘটছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করবে। নাম্বার 4, অডিটররা কখনো কখনো রেজিগনেশন দিয়ে দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও কিন্তু এর মধ্যে পড়ছে। এবার আসবো আরেকটা জায়গা, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স মানে প্রমোটারের অবস্থা। প্রমোটার কি করছে না করছে সেটা একটা দেখবার ব্যাপার। এখানে দেখবেন যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে প্রমোটার প্লেজিং কত পার্সেন্ট করছেন। আমি যদি এখানে একটু বলার চেষ্টা করি, এই কালার, এখানে যে গ্রিন কালার যেটা দেখাচ্ছে সেটা কিন্তু প্লেজের হিসেবে দেখাচ্ছে, মানে এই হচ্ছে প্লেজ। এবারে গ্রিন দেখলে বুঝতে পারবে 63% ছিল, 78%, তারপরে 79.8, তারপরে 95। মানে প্লেজিং হচ্ছে একটা মারাত্মক সিচুয়েশন তৈরি করেছে কোম্পানির ক্ষেত্রে। এখানে হোল্ডিং 62 আর প্লেজ হচ্ছে 63। সেখানে পরবর্তী লাস্ট পরে হোল্ডিং কমে গিয়ে হয়ে গেল 35 আর প্লেজ হয়ে গেল 95%। মানে কনস্ট্যান্ট কিন্তু প্লেজ করে চলেছে কোম্পানিটা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে আসবে আরেকটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের মধ্যে পড়ে। সেটা হচ্ছে কি ব্যাপার, সেটা হচ্ছে রিলেটেড পার্টি ট্রানজাকশন। রিলেটেড পার্টি ট্রানজাকশন মানে কিরকম ভাবে কাজ করে, আমি জাস্ট ফর জেনসলকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি। অজস্র কোম্পানি ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বেশ কিছু কোম্পানি ক্ষেত্রে এরকম ধরনের হয়েছে। প্রথম ঘটনা হচ্ছে IREDA থেকে এরা লোন নিল। সেই লোনটা নেওয়ার পরে সেই যে টাকাটা পেলো, সেই টাকাটার মধ্যে ম্যাক্সিমাম টাকাটা কিন্তু পাঠিয়ে দিল কোন কোম্পানিতে, গো অটো বলে কোম্পানিতে। এবার গো অটো কোম্পানিতে এটা পাঠানো হলো, সেই কোম্পানি সেই দিনই সেই কোম্পানি থেকে আবার জাগৃত ব্রাদার্স মানে যাদের হচ্ছে মালিক তাদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গেল, তাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট হলো না। থার্ড পার্টি বলতে কিরকম ধরনের বোঝাচ্ছে বা রিলেটেড পার্টি কিরকম বোঝাচ্ছে, এইটা হচ্ছে কোম্পানি, অরিজিনাল কোম্পানি। এই কোম্পানি মাল কিনছে, এই কোম্পানি ধার নিচ্ছে শত শত কোটি টাকা IREDA IPFC এদের কাছ থেকে। নেবার পরে এটা গো অটো বলে একটা কোম্পানিতে দিচ্ছে। গো অটোর কাজ কি, সেটা হচ্ছে গ্রিন অটো সেক্টরে যে ইভি সেগুলোর জন্য। এবারে কিন্তু যেটা টাকাটা পাঠালো সেটা পর্যন্ত কাগজ আছে। গো অটো আবার সেই টাকাটা ট্রান্সফার করে দিল আরেকটা কোম্পানিতে, সেই কোম্পানির নাম হচ্ছে ক্যাপ ব্রিজ ভেঞ্চার। এই ক্যাপ ব্রিজ ভেঞ্চার যেটা রয়েছে সেটা কিন্তু জাগগির ব্রাদার্সদের কোম্পানি। এবারে সেখান থেকে আবার টাকাটা চলে যাচ্ছে ডিএলএফ এ, সেখান থেকে 43 কোটি টাকার ফ্ল্যাট রয়ে গেল। তারপরে হচ্ছে 5 কোটি টাকার তোর মাকে জসবিন্দার কাউকে পাঠানো হলো। তারপরে বাকি কিছু টাকা আরেকজনকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো। তারপরে সেখান থেকে কিছু টাকা আবার অন্য অন্য জায়গায় সমস্ত যাওয়া শুরু হয়ে গেল। তো এতগুলো জায়গাতে ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেল। 50 লাখ টাকা একটা ইউনিকর্ন কোম্পানি অশ্বিনী গ্রোভার, তার অ্যাকাউন্টে চলে গেল। 66,000 দিরহাম কেনা হলো ওই টাকা থেকে। তারপরে কিছু জুয়েলার্সে কেনা হলো 26 লাখ টাকার। তো এই যে জিনিসগুলো
যেগুলো তৈরি হলো এগুলো কিন্তু পুরো থার্ড, এটাকে আমরা বলবো রিলেটেড পার্টি। রিলেটেড পার্টির কথা হচ্ছে কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ নয়, কিন্তু এইগুলো কিন্তু আমরা কি করে খুঁজে পাবো? এগুলো নেট থেকে সার্চ করে, গুগল থেকে কোম্পানির নাম দিয়ে রিলেটেড পার্টি কোন ট্রানজাকশন যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে আমাদের রিলেটেড পার্টি ট্রানজাকশন কিছু হচ্ছে কিনা। তাহলে এইগুলো কিন্তু সব পড়ে যাচ্ছে এর মধ্যে। নাম্বার 3, আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আনইউজুয়াল মার্কেট বিহেভিয়ার। হঠাৎ করে মার্কেটের চেঞ্জেস হতে শুরু করলো পার্টিকুলার স্টকের। কিরকম ভাবে? নাম্বার 1 এর মধ্যে সেটা বলবো, হঠাৎ করে কৃত্রিমভাবে দামটা বাড়তে শুরু করলো, হিউজ দামে জাম্প হয়ে গেল কিছুদিনের মধ্যে, একটা দাম বিশাল মাপে। ইজ এ স্টক প্রাইস রাইজ হিউজলি উইদাউট এনি নিউজ, কোনো নিউজ নেই, সেরকম ভাবে স্টক প্রাইস জাম্প করে গেল। এরকম ঘটনা কি ঘটছে? বিয়ার। হঠাৎ করে দেখতে পাচ্ছ আনইউজুয়াল ভলিউম চলে আসছে হঠাৎ করে, হিউজ, মানে কোনো কারণ ছাড়া। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নাম্বার, কোন স্মল কোম্পানি অথচ দেখতে পাচ্ছ কোনো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের জয়েন্ট ভেঞ্চার কোনো বিশাল কোনো কোম্পানির সঙ্গে করতে চলেছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তৃতীয় পয়েন্টটা যদি দেখলাম আনইউজুয়াল মার্কেট বিহেভিয়ার, যদি এটা আপনারা দেখেন একটু নজর করলে বোঝা যায়, এগুলো কিন্তু বোঝাটা বিরাট কষ্টকর ব্যাপার না। হঠাৎ একটা কোম্পানির মধ্যে হঠাৎ করে এতটা জাম্প হওয়ার মতো কি কারণ হলো, এই ধরনের প্রশ্ন যদি কেউ করে, যে কয়েক মাসের মধ্যে 200% 300% জাম্প হয়ে গেল, এটাকে আনইউজুয়াল বলছে, বা স্টক প্রাইস ম্যানিপুলেশন। এই যে কোম্পানিটার কথা বলছি, এই কোম্পানিও কিন্তু স্টক প্রাইস ম্যানিপুলেশন হয়েছিল। অর্থাৎ এই কোম্পানির সঙ্গে উইল রে বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু এদের সঙ্গে থেকে এই কাজটা করেছে। এখানে দেখলে বুঝতে পারবেন একটা কথা, এই যে আনমোল সিং আর এই হচ্ছে পুনিত সিং, এরা দুজন হচ্ছে প্রমোটার। এদের কাছে কিন্তু 21% করে ছিল, 21 থেকে আস্তে আস্তে খুব স্লোলি 12% নিয়ে চলে এলো। পুনিতের কাছে 18% ছিল, সেখান থেকে কমিয়ে কমিয়ে 10% এলো। নিজেটা কিভাবে কমাচ্ছে এটা লক্ষ্য রাখলে বোঝা যাবে। আর এখানে কিছু কিছু জায়গা রয়ে গেছে যেগুলো এদের রিটেলারকে কিভাবে গছিয়ে দিয়েছে। 35% রিটেলের কাছে ছিল, সেটা 57% হয়ে গেছে। এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে যে কিভাবে করছে। এখানে দেখলে বুঝতে পারবেন এই যে কোম্পানির নাম হচ্ছে উইল রে সোলার ইন্ডাস্ট্রিজ, এর কথা আমি বলছিলাম। কিরকম ভাবে কিন্তু মাঝখানে 3% কিনেছে, মানে বিশাল পরিমাণে কিনে সেটা কিন্তু সেল করে দিয়েছে। এই যে মাঝখানে জিরো, মানে কি, এগুলো সব শেষ জিরো হয়ে গেছে, আবার কিনে এখানটা আবার জিরো করেছে, মানে সব সেল করে বের করে দিয়েছে। এই জিনিসগুলোর মাধ্যমে দামটাকে বহু পরিমাণে বাড়িয়েছে। যেটাকে আমি বলছিলাম, মুকুল আগরওয়াল উনি কিন্তু কিনেছিলেন, কিন্তু দুটো কোয়ার্টারের মধ্যে উনি বুঝে গিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে আউট হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে এক্সিট করে গেছে, কারণ উনি বুঝে গেছে যে এখানে খুব রিস্ক আছে, বেরিয়ে চলে গেছে। এইভাবে কিন্তু বুঝতে হবে আমাদেরকেও, যে যখনই এই কোম্পানিগুলো এরকম জায়গা দেখবে, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এরকম আটকাতে হবে। কোনো ক্ষেত্রে স্টক প্রাইসের ম্যানিপুলেশন যদি এরকম হয়, কোনো ক্ষেত্রে আনইউজুয়াল ভলিউম যখন প্রচুর পরিমাণে চলে আসে তখন হতে পারে, বা কোনো ক্ষেত্রে হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট, ছোট কোম্পানি যেরকম একটা এই কোম্পানির সঙ্গে বড় একটা কোম্পানি অ্যানাউন্সমেন্ট তৈরি হয়ে গেল, এই কোম্পানি বিরাট ভাবে আসছে, যেরকম এই এক্সাম্পলটা দেখাতে পারি। এই কোম্পানিটার সঙ্গে আরেকটা কোম্পানি ম্যাট্রিক্স গ্যাস অ্যান্ড রিনিউয়েবলস লিমিটেড বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু টাই আপ করানো হলো। এবং হঠাৎ করে যেরকম একটা কোম্পানির সঙ্গে রিফেক্স গ্রিন মোবিলিটি, এদের সঙ্গে একটা টাই আপের ব্যাপার শুনি 2097 ইলেকট্রনিক 4 হুইলার্স কেনা হবে। এই ধরনের যখন হঠাৎ করে সাডেনলি একটা বড় বিগ পার্টনারশিপ একটা ব্যাপার হয় উইদাউট প্রুফ, সেক্ষেত্রেও কিন্তু প্রমাণ হতে পারে। যেরকম এখানের ক্ষেত্রে একটা ওরা বলেছিল একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ নাকি করা হয়েছিল। এমওইউটা যখন করা হয় সেখানে নন বাইন্ডিং এমওইউ করানো হয়। এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব দেখবার ব্যাপার রয়েছে। এই এমওইউ যেগুলো নন বাইন্ডিং হচ্ছে, সেগুলো কিন্তু আলটিমেটলি তার কোনো প্রুফ নেই বা তার কোনো প্রমাণ নেই যে এটা অরিজিনাল। সেখানে কোনো রকম ভাবেই লেখা ছিল না। যেরকম বলা হয়েছিল 30,000 ইভি কেনা হবে, 30,000 ইভির ব্যাপারে ওরা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছিল। সেইগুলো ক্ষেত্রে না দামের কোনো ঠিক ছিল না, কবে পেমেন্ট করা হবে, কবে রিটার্ন দেওয়া হবে, রিফান্ড করবে, কবে ভেহিকলস গুলো ফেরত দেওয়া হবে, সেগুলো নিয়ে কোনো কথা, কোনো কিছুই কিন্তু ছিল না। ফলে 7,000 কোটি অর্ডার বুক, 30,000 ভেহিকলস, এই সমস্তগুলো কিন্তু ফলস। তারপরে ফলে এইগুলো আমার নজর রাখতে হবে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ট্রাস্ট ইউর সেলফ। তোমার ইনটিউশন তোমায় কি বলছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আমার উদাহরণটা দিয়ে ছোট কথা বলতে চাইছি। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের কথা বলছি। ভ্যারি রিনিউয়েবল কে নিয়ে আমি যখন রিসার্চ করছিলাম, তোমার কেউ হয়তো কিনেছি জানি না, তো সেই সময়তে যারা কিনেছিলে তারা জানবে, বা আমি যখন বলেছিলাম সে সময় আমার কিন্তু ইনটিউশন বলেছিল যে কোম্পানিটা কিন্তু বড় দেবো, অথচ সে কোম্পানি তখন কিন্তু লোন ছিল। কোম্পানির আমি যদি দেখি সেই সময় মার্কেটে তাদের কিন্তু প্রফিটেবিলিটি ভালো ছিল না, রিটার্ন অন ইকুইটি খারাপ ছিল, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খারাপ ছিল। তার সত্ত্বেও আমার ইনটিউশন বলেছিল কোম্পানি আগামী দিনে বিরাট কিছু করতে চলেছে, এন্ড আই ওয়াজ রাইট। রিয়েল বিজনেস কিন্তু ভেরি স্লোলি মুভ করে, আর যেসব বিজনেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিজনেস
খুব চটপট রাইজ করে, এর থেকে ধরতে পারা যায়। বলবো ট্রাস্ট ইয়োর সেলফ। যতক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাসটা দরকার, ইনটিউশন দরকার, নিজে ফাইনালি ইয়োর ইনটিউশন ইজ পাওয়ারফুল, যতক্ষণ পর্যন্ত নিজের ভেতর থেকে না আসবে পরিষ্কার অ্যানালিসিস ক্যাপাবিলিটি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা রিস্ক থেকে যাবে এবং নিজেকে সাবধান হয়ে প্রতিপদেই চলতে হবে। আমি ক্লোজ করার আগে যে কথাটা তোমাকে বলতে চলেছি সেটা অলওয়েজ ডু ইয়োর ওন রিসার্চ, ডোন্ট রিলাই অন ফেসবুক or YouTube or WhatsApp channel.